মাই ডিয়ার স্টুডেন্ট, মুক্ত জোড় ও বন্ধন জোড় ইলেকট্রন এই কনসেপ্টের উপর আমরা আমাদের চ্যানেল থেকে অলরেডি একটা ভিডিও আপলোড করেছিলাম। তোমরা যারা সেই ভিডিওটি দেখেছো, এই মুক্ত জোড় এবং বন্ধন জোড় এই কনসেপ্টের উপর আর তেমন সমস্যা থাকার কথা নয়। এরপরও তোমাদের স্কিল ডেভেলপ করার জন্য আজকে আমরা কিছু যৌগ নিয়ে হাজির হয়েছি। যে যৌগগুলো বিভিন্ন সময় বিভিন্ন বোর্ড আসতে দেখা যায়, মোস্ট ইম্পর্টেন্ট 4টা যৌগ। আজকের ভিডিওতে আমরা এই 4টি যৌগের মুক্ত জোড় এবং বন্ধন জোড় ইলেকট্রনটা কীভাবে বের করতে হয় সেই কৌশলটা শেখার চেষ্টা করব। সবচেয়ে বড় কথা, এই 4টি যৌগ দিয়ে আমরা আর যত যৌগ আছে, যতগুলো সমযোজী যৌগ আছে, তাদের প্রত্যেকের বন্ধন জোড় এবং মুক্ত জোড় ইলেকট্রন বের করার নিয়মটা শিখে ফেলব। প্রথম আসো আমরা কার্বন ডাইঅক্সাইডের মুক্ত জোড় এবং বন্ধন জোড় ইলেকট্রনটা বের করব। কার্বন ডাই অক্সাইড। এখন কার্বন ডাইঅক্সাইডের মুক্ত জোড় এবং বন্ধন জোড় ইলেকট্রন বের করার আগে আমাদেরকে মুক্ত জোড় এবং বন্ধন জোড় ইলেকট্রনটা কি সেই বিষয়ে একটু ছোট করে জেনে নিতে হবে। যে বন্ধন জোড় ইলেকট্রন হচ্ছে সেই সকল ইলেকট্রন যেগুলা যৌগ গঠনের সময় বিক্রিয়ায় অংশগ্রহণ করে, অথবা আমরা যদি আরেকটু ভিন্ন দিক থেকে চিন্তা করে বলতে চাই, যেই ইলেকট্রনগুলা বন্ধনে অংশগ্রহণ করে আরেকটা পরমাণুর সাথে যখন যুক্ত হয়, তখন যেই ইলেকট্রনগুলা অন্য পরমাণুর সাথে বিক্রিয়ায় অংশগ্রহণ করবে। একেবারে এক কথায় বলা যায়, সর্বশেষ শক্তি স্তরের বিজোড় ইলেকট্রনগুলো হচ্ছে বন্ধন জোড় ইলেকট্রন। আর যেই ইলেকট্রনগুলা বিক্রিয়ায় অংশগ্রহণ করবে না, তবে সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন, সর্বশেষ শক্তি স্তরে কিছু ইলেকট্রন বিক্রিয়ায় অংশগ্রহণ করে, কিছু করে না। যারা করে না তারা হচ্ছে মুক্ত জোড় ইলেকট্রন, এবং যারা অন্য একটা পরমাণুর সাথে যৌগ গঠন করার সময় বিক্রিয়ায় অংশগ্রহণ করবে তারা হচ্ছে তোমার বন্ধন জোড় ইলেকট্রন। তাহলে কার্বন ডাইঅক্সাইডের মুক্ত জোড় এবং বন্ধন জোড় ইলেকট্রনটা যখন আমরা হিসাব করব, তখন কোন শক্তি স্তরের ইলেকট্রনের দিকে আমরা খেয়াল করব? আসলে সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রনগুলো আমরা খেয়াল করব। সর্বশেষ শক্তি স্তর। তোমরা সকলেই জানো, সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রনগুলো ছাড়া কিন্তু কোনো পরমাণুর অন্য ইলেকট্রনগুলো কিন্তু বিক্রিয়ায় অংশগ্রহণ করবে না। শুধুমাত্র সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রনগুলো বিক্রিয়ায় অংশগ্রহণ করবে। তাদের মধ্যে আবার সবাই করে না, যারা শুধুমাত্র বিজোড় ইলেকট্রন তারা করবে। তাহলে একটা যৌগের যখন আমরা মুক্ত জোড় এবং বন্ধন জোড় ইলেকট্রনটা নির্ণয় করব, তখন কিন্তু আমাদেরকে খেয়াল করতে হবে তার সর্বশেষ শক্তি স্তরে কয়টা বিজোড় ইলেকট্রন আছে। এখন এই কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে দেখা যায় যে একটা কার্বন 2টি অক্সিজেনের সাথে যুক্ত হয়েছে। এখন কার্বনের পারমাণবিক সংখ্যা হচ্ছে তোমার 6, এর বিন্যাস হচ্ছে তোমার 2 এবং 4। এই 4টা ইলেকট্রন কার্বনের কিন্তু সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন। এবং এই 4টা ইলেকট্রন কিভাবে থাকে আমরা বিন্যাস করলে সেটা দেখতে পাবো। 1s2, 2s1, 2px1, 2py1, 2pz1। তোমরা যারা উত্তেজিত অবস্থাটা বুঝো, একটা পরমাণুর উত্তেজিত অবস্থায় ইলেকট্রনগুলো কিভাবে থাকে, কিভাবে সম্প্রসারিত হয়, যারা সেই বিষয়টি বুঝো তারা অবশ্যই বুঝতে পেরেছো কেন আমি 4টা বিজোড় ইলেকট্রন দিলাম। এই 4টা বিজোড় ইলেকট্রনের মাধ্যমে কিন্তু 2টি অক্সিজেন পরমাণুর সাথে যুক্ত হবে। এখন অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে তোমার 8, বিন্যাসটা হচ্ছে তোমার 2, 6। এবং যদি আমরা ইলেকট্রন বিন্যাসটা আব্বাউ নীতির সাহায্যে দেখাই, 1s2, 2s2, 2px2, 2py1, 2pz1। দেখো সর্বশেষ শক্তি স্তরে 2টা বিজোড় ইলেকট্রন আছে। মোট আছে তোমার 2, 2, 4, 5, 6। এই যে 6টি ইলেকট্রন, এগুলো কিন্তু সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন। এখন এই কার্বন পরমাণু আর অক্সিজেন পরমাণু যুক্ত হয়ে যখন কার্বন ডাইঅক্সাইড গঠন করে, তখন তারা কিভাবে যুক্ত হয় আমি একেবারে বেসিক নিয়ে কথা বলছি, কারণ তোমাকে এই যৌগগুলার মুক্ত জোড় এবং বন্ধন জোড় ইলেকট্রন যদি বের করতে হয়, প্রথমত তাদের যৌগ গঠন প্রক্রিয়াটা অবশ্যই বুঝতে হবে। তো এক্ষেত্রে কার্বন তার সর্বশেষ শক্তি স্তরের 1, 2, 3, 4টা ইলেকট্রন কিন্তু সবগুলোই কিন্তু বিজোড়। তাহলে আমরা এখানে একটা দিচ্ছি, এখানে একটা দিচ্ছি, এদিকে একটা, এদিকে একটা। এবার কার্বনের এই 4টা বিজোড় ইলেকট্রনের সাথে আমরা শুধু সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রনগুলো কিন্তু দিচ্ছি। এই 2টি ইলেকট্রন কিন্তু সর্বশেষ শক্তি স্তরে পড়ছে না, 1, 2, 3, 4টা। এখন এই কার্বনের সাথে অক্সিজেন পরমাণু যুক্ত হবে,
তাহলে আমরা এদিকে একটা অক্সিজেন দিব, এদিকে একটা অক্সিজেন দিব। এখন অক্সিজেন পরমাণুর সর্বশেষ শক্তি স্তরে কিন্তু 6টি ইলেকট্রন আছে, তার মধ্যে 2 জোড়া ইলেকট্রন মুক্ত অবস্থা আছে আর 2টি ইলেকট্রন বিজোড় অবস্থা আছে। তো আমরা বিজোড় ইলেকট্রনগুলো মূলত শেয়ারেই অংশগ্রহণ করবে, আর এখানে এই 2 জোড়া হচ্ছে তোমার মুক্তভাবে থাকবে। এদিকে অক্সিজেনের আবারও একই আগের মতো ব্যাখ্যাটা হবে, 2টি ইলেকট্রন বিজোড় যেগুলো সেগুলো দিলাম, আর এদিকে তোমার জোড়া ইলেকট্রনগুলো দিলাম। এখন আসো কার্বন ডাইঅক্সাইডের আমরা যে গঠনটা দেখালাম, এখানে বন্ধন জোড় ইলেকট্রন কয়টা, মুক্ত জোড় ইলেকট্রন কয়টা। তাহলে বন্ধন জোড় ইলেকট্রনের সংজ্ঞায় আমরা পড়েছিলাম যে সমস্ত ইলেকট্রনগুলো বন্ধনে অংশগ্রহণ করে। তাহলে এই 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া, 4 জোড়া। তাহলে কার্বন ডাইঅক্সাইডের 4 জোড়া ইলেকট্রনকে আমরা পেলাম যেগুলা বন্ধনে অংশগ্রহণ করেছে। তাহলে কার্বন ডাইঅক্সাইডের 4 জোড়া বন্ধন জোড় ইলেকট্রন, এবং মুক্ত ইলেকট্রন জোড় কয়টা আছে একটু দেখো, 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া, 4 জোড়া ইলেকট্রন, 4 জোড়া মুক্ত ইলেকট্রন। তাহলে তোমরা এই যৌগটা খুব সহজে বুঝতে পেরেছ, এই কার্বন ডাইঅক্সাইড যৌগে কতটা বন্ধন জোড় ইলেকট্রন আছে এবং কতটা মুক্ত জোড় ইলেকট্রন আছে। এবার আসো আমাদের দ্বিতীয় যৌগ ফসফরাস পেন্টাক্লোরাইড PCl5 এর মধ্যে কতটা মুক্ত জোড় এবং কতটা বন্ধন জোড় ইলেকট্রন আছে। PCl5 ফসফরাসের পারমাণবিক সংখ্যা হচ্ছে তোমার 15, যার মধ্যে বিন্যাস হচ্ছে তোমার 1s2 2s2 2p6 3s1 3px1 3py1 3pz1 3s-এ 2টি ইলেকট্রন থাকার কথা ছিল। যেহেতু ফসফরাস 5টা ক্লোরিনের সাথে যুক্ত হচ্ছে, তার মানে 5টা বিজোড় ইলেকট্রন দরকার। তাহলে 1টা 2টা 3টা 4টা 3pz 3p এর পরে কিন্তু 3d অরবিটালটা খালি থাকে তৃতীয় শক্তি স্তরে। এই 3s-এর একটি ইলেকট্রন কিন্তু এখানে চলে আসবে। তাহলে আমরা একটু ইলেকট্রন গুণা ঠিক আছে কিনা একটু গুণার চেষ্টা করি। 2 2 4 4 6 10, আর সর্বশেষ শক্তি স্তর হচ্ছে এটা, এখানে 5টা ইলেকট্রন, 1টা 2টা 3টা 4টা 5টা। এটা হচ্ছে তোমার উত্তেজিত অবস্থায়। এটা নর্মালি কিন্তু এই জাতীয় 5টা বিজোড় ইলেকট্রন অবস্থা ফসফরাস কখনো সৃষ্টি করবে না। এবার এই 5টা বিজোড় ইলেকট্রনের মাধ্যমে 5টা ক্লোরিনের সাথে ফসফরাস যুক্ত হবে। ক্লোরিনের পারমাণবিক সংখ্যা হচ্ছে তোমার 17, বিন্যাস হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3px2 3py2 3pz1। আমরা একটু গুণি দেখি, 2 2 4 4 6 10, 10-এর পরে এগুলো কিন্তু সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন। 2 2 4 4 2 6 6 1 7। তাহলে এক্ষেত্রে দেখা যায় একটা বিজোড় ইলেকট্রন আছে। তো ফসফরাস যখন 5টা ক্লোরিনের সাথে যুক্ত হয় তখন গঠনটা এরকম হয়। এটা হচ্ছে ফসফরাস পরমাণু, তার সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন আছে তোমার 5টা, 5টার মধ্যে 5টাই কিন্তু বিজোড়, 2টা 3টা 4টা 5টা। এই 5টা বিজোড় ইলেকট্রনের মাধ্যমে 5টা ক্লোরিনের সাথে সে যুক্ত হবে। তো আমরা ক্লোরিনগুলো দিচ্ছি, একটা, এখানে একটা ক্লোরিন, এখানে একটা ক্লোরিন, এখানে একটা ক্লোরিন, এখানে একটা ক্লোরিন। প্রত্যেকটা ক্লোরিনের ইলেকট্রনগুলো যদি আমরা দিই তাহলে 3 জোড়া ইলেকট্রন মুক্ত আর একটি বন্ধন জোড় ইলেকট্রন, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এখানে একটা, এদিকেও সেমলি 3 জোড়া যুগল অবস্থায় থাকবে এবং একটা ইলেকট্রন বিজোড় থাকবে। সেমলি এখানেও দাও, এখানে একটা বিজোড়, এখানে 2টা, এখানে 2টা, এখানে 2টা, এখানে একটা। এই ক্লোরিনের ক্ষেত্রে এখানে জোড়া, এদিকে 1 জোড়া, এদিকে 1 জোড়া, 3 জোড়া, এখানে বিজোড় ইলেকট্রন। এখন তোমরা গুণে দেখবা যে ফসফরাস পেন্টাক্লোরাইডে কয়টা মুক্ত জোড় ইলেকট্রন আছে আর কয়টা বন্ধন জোড় ইলেকট্রন আছে। তো মুক্ত জোড়ের ক্ষেত্রে আমরা যদি একটু গুণে দেখি, 1 জোড়া 2 জোড়া 3 জোড়া, প্রতিটা ক্লোরিনে 3 জোড়া করে, 5টা ক্লোরিনে 3 5 15 জোড়া তোমার মুক্ত জোড় ইলেকট্রন আছে। প্রত্যেকটা ক্লোরিনে 3 জোড়া। ফসফরাসের কিন্তু কোনো মুক্ত ইলেকট্রন জোড় নেই, কারণ তার সর্বশেষ শক্তি স্তরে 5টা ইলেকট্রন ছিল, 5টি ইলেকট্রনই বিজোড় ইলেকট্রন এবং তারা 5টা ক্লোরিনের 5টা বিজোড় ইলেকট্রনের সাথে যৌগ গঠন করেছে। তো এক্ষেত্রে প্রত্যেকটা ক্লোরিনের 3 জোড়া করে, মোট 5টা ক্লোরিনের 3 5 15 জোড়া। আর বন্ধন জোড় ইলেকট্রন থাকবে তোমার 1 2 3 4 5 জোড়া
বন্ধনজোড় ইলেকট্রন, অর্থাৎ 10টা বন্ধনজোড় ইলেকট্রন অথবা 5 জোড়া বন্ধন ইলেকট্রন আর 15 জোড়া মুক্ত ইলেকট্রন অথবা 30টি মুক্ত ইলেকট্রন। এবার আসো আমরা পানির ক্ষেত্রে বন্ধনজোড় এবং মুক্তজোড় ইলেকট্রনের সংখ্যা কতটি হবে সেই হিসাবটা করার চেষ্টা করব। পানিতে 2টি হাইড্রোজেন পরমাণু একটা অক্সিজেন পরমাণুর সাথে যুক্ত হয়। এখন অক্সিজেন পরমাণু যেটা আছে তার পারমাণবিক সংখ্যা হচ্ছে তোমার 8, বিন্যাস হচ্ছে 2, 6। এই সর্বশেষ শক্তি স্তরের 6টি ইলেকট্রন কিভাবে আছে সেটা যদি দেখায় 1s2, 2s2, 2px2, 2py1, 2pz1। আবার হাইড্রোজেন পরমাণুর শুধুমাত্র একটা ইলেকট্রন আছে এবং সেটাই সর্বশেষ শক্তি স্তরে আছে, যেটার বিন্যাস হবে 1s1। তো এক্ষেত্রে অক্সিজেনের 2টি ইলেকট্রন, অপরদিকে 2টি হাইড্রোজেনের 2টি বিজোড় ইলেকট্রন, এরা একে অপরের সাথে যুক্ত হয় এবং পানির অণু গঠন করে। আমরা যদি সেই চিত্রটা দেখি, অক্সিজেন সর্বশেষ শক্তি স্তর আছে তোমার 6টি ইলেকট্রন, 1 জোড়া, 2 জোড়া, আর আমরা 2টা বিজোড় ইলেকট্রন, একটা এদিকে দিচ্ছি আরেকটা এদিকে দিচ্ছি। 2টি হাইড্রোজেন আসবে, হাইড্রোজেনের আছে শুধু একটি ইলেকট্রন, এদিকে একটা এদিকে একটা। এখন তোমরা এই চিত্রটা দেখে সহজে বলতে পারবে আসলে এই যৌগটাতে মোট বন্ধনজোড় ইলেকট্রন কয়টা, মুক্তজোড় ইলেকট্রন কয়টা। বন্ধনজোড় ইলেকট্রন হচ্ছে তোমার এখানে একটা এখানে একটা, তাহলে বন্ধন জোড় ইলেকট্রন 2 জোড়া। অপরদিকে আমরা যদি মুক্ত ইলেকট্রনের কথা বলি, মুক্ত জোড় ইলেকট্রন সেক্ষেত্রে 1 জোড়া 2 জোড়া। হাইড্রোজেনের কিন্তু কোনো মুক্ত ইলেকট্রন জোড় নেই, যে 2টা আছে তাও সেগুলো অক্সিজেনের। এবার আসো HCl এর কথা যদি আমরা একটু চিন্তা করি, HCl এ কিন্তু হাইড্রোজেন এবং ক্লোরিন যুক্ত হয়। তো ক্লোরিনের ক্ষেত্রে বিন্যাস হচ্ছে তোমার 17। আমরা একটু আগে দেখিয়েছিলাম ফসফরাস পেন্টাক্লোরাইড যখন করেছিলাম তখন দেখিয়েছিলাম। তো এক্ষেত্রে একটু দেখায় 1s2, 2s2, 2p6, 3s2, 3px2, 3py2, তারপর হচ্ছে তোমার 3pz1। 17টি ইলেকট্রন হয়েছে কিনা দেখি, 2, 2, 4, 4, 6, 10, 12, 14, 16, 17। তো এক্ষেত্রে সর্বশেষ শক্তি স্তরে শুধুমাত্র একটি ইলেকট্রন আছে ক্লোরিনের। আবার হাইড্রোজেনেরটা তোমরা একটু আগে দেখেছ 1s1। এখন হাইড্রোজেনের একটা বিজোড় ইলেকট্রন এবং ক্লোরিনের একটা বিজোড় ইলেকট্রনের সাথে শেয়ারিং হবে ইলেকট্রন। তাহলে ক্লোরিন হচ্ছে তোমার সর্বশেষ শক্তি স্তরে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, আর একটা আছে তোমার বিজোড়। এটা হচ্ছে তোমার কিসের, এটা হচ্ছে ক্লোরিনের সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন 2, 2, 2, 1, 2টা 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 1টা। এর সাথে যুক্ত হবে হাইড্রোজেন, হাইড্রোজেনের আছে শুধুমাত্র একটা ইলেকট্রন, তাও বিজোড়। তাহলে এই যৌগটাতে বন্ধনজোড় ইলেকট্রন হচ্ছে তোমার 1 জোড়া আর মুক্তজোড় ইলেকট্রন হচ্ছে তোমার 1, 2, 3 জোড়া। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এভাবে যে কোনো যৌগের বন্ধনজোড় এবং মুক্তজোড় ইলেকট্রন খুব সহজে নিমিষে বের করতে পারবে। তোমরা এই নিয়মগুলো অনুসরণ করতে পারো যে কোনো যৌগের ক্ষেত্রে। আর এরই সাথে আজকের ভিডিও এখানে শেষ করব। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।